তো দেখো 4 নম্বর মডেল সেটের প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তো দেখো, অফকোর্স অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি, সেখানে কেউ ছিল না, ফর আস আমাদের জন্য, টু প্লে খেলতে, উইথ আমাদের সঙ্গে খেলার জন্য সেখানে কেউ ছিল না, অন দ্য বিগ হাফ মুন সেই বিগ হাফ মুনে, উই জাস্ট হ্যাড টু মেক আমাদেরকে করতে হতো দ্য মোস্ট অফ ইচ আদার অর্থাৎ আমরা দুজনকেই যা করার তাই করতে হতো, খেলাধুলো করা বা ঝগড়া করা বা যাই করা সব দুজনে মিলেই করতে হতো। অ্যান্ড উই ডিড আমরা তাই করতাম, উই লিভ আমরা বাস করি, অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুনে, বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন সেই দ্বীপে। উই আর আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডি। তাহলে আমরা এখন ওই যে দ্বীপটা রয়েছে বিগ হাফ মুন, সেখানে কে কে বাস করি? ফাদার মানে বাবা, ক্লড বাস করে, আই আমি, আন্ট এস্থার আন্ট এস মানে কাকিমা এস্থার বাস করে, অ্যান্ড মিমি অ্যান্ড ডি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, একটা সময় আমি, আমার বাবা এবং ক্লড এই তিনজনে ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা হলো সম্পূর্ণ এই ঘুড়ির জন্য, দ্যাট যে দেয়ার আর মোর অফ আস, যে এখন যে আমরা তিনজনের চাইতেও বেশি হয়ে গেছি, মানে মিমিকে পেয়েছি, ডিককে পেয়েছি, আন্টকে পেয়েছি, তো এর কারণটাই হলো সেই ঘুড়িটির জন্য। দিস ইজ হোয়াট, এটাই হলো সেই ব্যাপারটা যেটা আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যেটা সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার, বাবা ছিলেন রক্ষক, অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে বিগ হাফ মুন লাইট হাউস মানে যে বড় টাওয়ার রয়েছে তার কিপার ছিলেন আমার বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি হলাম 11 বছর বয়সী। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার শীতকালে, হোয়েন যখন, দ্য হারবার মানে সেই বন্দর বা পোতাশ্রয়, ইজ ফ্রোজেন ওভার জমে যেত শীতে, উই অল মুভ ওভার আমরা সবাই চলে যেতাম, টু দ্য মেন ল্যান্ড মানে প্রধান যে ভূমি সেখানে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস যখন বসন্তকাল আসতো, ব্যাক উই সেল আমরা আবার ব্যাক করতাম, টু আওয়ার অ্যান্ড ডিয়ার আমাদের এবং প্রিয় সেই আইল্যান্ডে। তারপরে দ্য ফানি পার্ট যেটা সবচেয়ে মজার বিষয়, ইউজ টু বি যেটা হতো, দ্যাট যে পিপল লোকেরা, অলওয়েজ পিচিড সবসময় কি করতো, করুণা করতো, আস মানে আমাদেরকে, হোয়েন যখন, দ্য টাইম কেম সময় আসতো, ফর আস আমাদের জন্য, টু রিটার্ন ফেরত যাওয়ার, অর্থাৎ যখন আমরা মেনল্যান্ড থেকে আইল্যান্ডে ফিরে যেতাম তখন লোকেরা আমাদেরকে করুণা করতো এবং এটা আমাদের কাছে মজার বিষয় ছিল। কেন মজার বিষয়? দেখো, দেশে তারা বলতো যে উই মাস্ট বি আমরা হয়ে যাব, সো লোনজাম খুব একা, ওভার দেয়ার সেখানে, উইথ নো আদার চিলড্রেন অন্য কোনো বাচ্চারা থাকবে না, নিয়ার আস আমাদের কাছে। অফকোর্স অবশ্যই, ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান কাউকে পেতে, টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলার জন্য। ইট ইজ হার্ড এটা শক্ত কঠিন কাজ ছিল, টু রান পাইরেট কেভস বলে একটা খেলা, সেটাকে চালানো খুব শক্ত ছিল। অ্যান্ড থিংস লাইক দ্যাট এরকম অনেক জিনিস ছিল, উইথ অনলি টু শুধুমাত্র দুজনের পক্ষে সেই খেলাগুলো সম্ভব ছিল না, মানে যেগুলো দুজনের পক্ষে খেলা সম্ভব নয় তার জন্য কিন্তু আমাদের বাচ্চার প্রয়োজন ছিল। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল আমরা প্রায়শই ঝগড়া করতাম, উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন সেই যে মেন ভূখণ্ড তার যে বাচ্চারা তাদের সঙ্গে আমরা ঝগড়া করতাম, ইন উইন্টার শীতকালে। সো সেই জন্য ইট ওয়াজ পারহ্যাপস এটা সম্ভবত ছিল, জাস্ট অ্যাজ ওয়েল খুব ভালোই, দ্যাট যে দেয়ার ওয়ার নান সেখানে কেউ ছিল না, অফ দেম সেই বাচ্চাগুলির মেনল্যান্ডের বাচ্চাগুলির যে সেখানে কেউ ছিল না এটা খুব ভালোই ছিল, অন দ্য বিগ হাফ মুন সেই বিগ হাফ মুনে, ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি নেভার কোয়ারেল কখনো ঝগড়া করিনি। এবার আমরা নিচের প্রশ্নগুলির উত্তর করব। দেখো 1 নম্বর দেখো, দ্য এজ অফ দ্য ন্যারেটর ওয়াজ বক্তার বয়স কত ছিল? এই যে বলছেন আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, তাহলে উত্তরটা কি হবে বলো? উত্তরটা হবে 11।
ঠিক আছে। দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড ফেস প্রবলেম টু প্লে দ্য গেম অফ, মানে কোন ধরনের গেম খেলতে অসুবিধা হতো। দেখো কোন ধরনের গেম বলো, এখানে একটা গেমের নাম পেয়েছি আর সেটা হলো টু রান পাইরেট কেভস, তাহলে এটা কি হবে পাইরেট কেভস, ঠিক আছে। তাহলে দুটো হয়ে গেল। দেখো তাহলে আমাদের 1 নম্বরটা অ্যান্সার হলো 11 এবং 2 নম্বরটা হলো তোমার পাইরেট অ্যান্ড কেভস, অর্থাৎ আমাদেরকে এইখানে টিক মার্ক দিতে হবে বক্সে, ঠিক আছে। তারপরে দেখো ইন উইন্টার, শীতকালে, অর্থাৎ এটা কি বলেছে বিএডটা বলেছে যে ট্রু ফলস, মানে সত্য মিথ্যা করতে হবে। ইন উইন্টার, শীতকালে, দ্য ন্যারেটরস ফ্যামিলি মানে বক্তার পরিবার লিভড বাস করতো ইন দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডে, একদম ঠিক কথা। কারণ শীতকাল হলে তারা কোথায় চলে যেত, মেন ভূখণ্ডে চলে যেত, তাহলে এটা হবে টি অর্থাৎ ট্রু সত্য। অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডে দ্য ন্যারেটর গট মেনি ফ্রেন্ডস টু প্লে উইথ, সেখানে অনেক বন্ধু ছিল খেলার, একদমই নয়, সেখানে দুজনেই খেলতো ক্লড এবং ন্যারেটর, তাহলে এটা কি হবে ফলস হয়ে গেল। তারপরে দেখো এবার হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ এখানে কিন্তু দেখো বলেছে লিভড বাস করতো, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে যে 3 জন প্রথমে বাস করতো, ফাদার, ক্লড এবং ন্যারেটর। তাহলে আমরা কি লিখবো এখানে যে আমরা দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড, হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড, তাহলে আমরা লিখবো দ্য 3 members, the 3 members, 3 জন সদস্য of the narrators family, ন্যারেটরের পরিবারের মধ্যে 3 জন কি করতো লিভড ইন দ্য আইল্যান্ড, lived in the island, আইল্যান্ডে বাস করত। তারপরে দেখো যে হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য ন্যারেটরস ফাদার, বা ন্যারেটরের বাবার প্রফেশন কি ছিল, আমরা জানি কে ছিল কিপার অফ দ্য লাইট হাউস, তাই তো, লাইট হাউস কিপার বলতে পারি। তাহলে কি লিখবো দ্য প্রফেশন অফ দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ, তাহলে লিখবো দ্য, আগে আমরা লিখবো দ্য প্রফেশন অফ দ্য ন্যারেটরস ফাদার, দ্য profession of the narrator's father was lighthouse keeper, ঠিক আছে। তারপরে দেখো নিচেরটা, অর্থাৎ 2 নম্বরে চলে আসবো, এটা তোমরা লিখে নেবে যারা দেখছো বা যারা এই ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংকে ফলো করো, তারা অবশ্যই তোমরা এগুলো লিখে নেবে। দেখো এটা কবিতা থেকে দেওয়া আছে, 2 নম্বরটা কবিতা থেকে দেওয়া আছে এবং সেখান থেকে আনসার করতে হবে। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব, টু দ্য সিজ, সমুদ্রে, এগেন মানে আবার, টু দ্য ভ্যাগ্রান্ট ডিসপিস লাইফ, একটা ভবঘুরে আনন্দময় জীবনের জন্য, টু দ্য গার্লস ওয়ে, সেই সিগালস অর্থাৎ সেই শঙ্খচিলের পথে, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, সেই তিমির পথে, হোয়ার যেখানে, দ্য উইন্ডস মানে বাতাস, লাইক এ রেডেড নাইফ অর্থাৎ তীক্ষ্ণ ছুরির মতন বিঁধবে, অ্যান্ড এবং অল আই আস্ক আমি যা চাই তা হলো ইজ এ মেরি ইয়ার্ন, একটা আনন্দময় গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, একটি হাস্যরত সেই মানে আমার যে ফেলো রোভার মানে শহর যাত্রী বা সহনাবিক, সেই সহনাবিকের কাছ থেকে আমি একটা আনন্দময় গল্প শুনতে চাই। ইয়ার্ন মানে কি গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ, আমি চাই একটা শান্ত স্লিপ ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম এবং সুন্দর একটি স্বপ্ন, হোয়েন যখন দ্য লং ট্রিক্স এই যে লম্বা যাত্রা ওভার শেষ হয়ে যাবে তখন। দেখো চুজ দ্য অল্টারনেটিভস, কারেক্ট অল্টারনেটিভস এর এক একটা। দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সি ফেভার, ঠিক আছে। 2 নম্বর দেখো দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস, ইয়ার্ন মানে হলো টেল, দেখো TALE টেল, এটার মানে হলো গল্প, আর এখানে টেল মানে হলো কি করা বলা, তাহলে এটা কিন্তু হবে না, TALE টেল মানে গল্প, এটা হবে, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আফটার দ্য লং ভয়েস, লম্বা যাত্রার পর কবি কি চায়, দুটো জিনিস চাই, একটা হচ্ছে দেখো একটা সে চাই লম্বা যাত্রার পরে সে কি চাই না, তো কোয়াইট স্লিপ এ সুইট ড্রিম, এই দুটো জিনিস সে চাই।
ঠিক আছে, হোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম। তাহলে আমরা কিভাবে লিখবো? ডাজ দিয়ে আছে, তাহলে আমরা ভার্বে যেটা আছে এস যোগ করবো ভার্বের সঙ্গে। আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো, দা পোয়েট, তারপর লিখবো ওয়ান্টের সঙ্গে এস যোগ করে, ওয়ান্টস। কি চাই এবার লিখে দাও, দ্য পোয়েট ওয়ান্টস এ হোয়াইট স্লিপ, একটা শান্ত ঘুম চাই, অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন চাই, ড্রিম। এবার লিখে দাও, আফটার দ্য লং ভয়েজ, ভয়েজ মানে সমুদ্র যাত্রা, আফটার দ্য লং ভয়েজ, লম্বা সমুদ্র যাত্রার পর। ঠিক আছে, তাহলে সিন সেকশনটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসবো আনসিন সেকশনে। দেখো, আনসিন সেকশনটা আমরা ভালো করে পড়বো। নোবডি কামস টু নোভাস তোষণা, কেউ নোভাস তোষণায় আসে না, এক্সেপ্ট মানে ছাড়া, অন বিজনেস মানে ব্যবসা বা কাজ ছাড়া, অ্যান্ড দ্য অনলি পিপল একমাত্র সেই সমস্ত মানুষজন বা তারা, হু হ্যাভ রেগুলার বিজনেস হেয়ার দেয়ার, সেখানে যাদের সবসময় কাজ থাকে, তারা হলো দ্য সিল মানে সিল মাছ। সিল এক ধরনের সামুদ্রিক প্রাণী। দে কাম তারা আসে, ইন দ্য সামার মান্থ মানে গ্রীষ্মের মাসগুলিতে, বাই হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস, হাজার, হান্ড্রেড মানে লোক, শত শত, অফ থাউজেন্ডস মানে হাজারের মধ্যে শত শত আসে, আউট অফ দ্য কোল্ড গ্রে সি ঠান্ডা ধূসর সমুদ্র থেকে, ফর নোভাস কারণ নোভাস তোষণা বিচ, নোভাস তোষণার যে বিচ বা সমুদ্র তট, হ্যাজ দ্য ফাইনেস্ট অ্যাকোমোডেশন সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, ফর সিলস সিলদের জন্য, অফ এনি প্লেস ইন অল দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে। সি ক্যাচ এটা একটা আমাদের সিলের নাম, তাহলে সি ক্যাচ নিউ দ্যাট, সি ক্যাচ এটা জানতো, অ্যান্ড এবং এভরি স্প্রিং প্রত্যেকটা বসন্তকালে, উড সুইম সে সাঁতার কেটে আসতো, ফ্রম হোয়াট এভার প্লেস সে যে জায়গায়, হি হ্যাপেন টু বি ইন সে যে জায়গায় থাকুক না কেন সে সাঁতার কেটে আসতো, উড সুইম লাইক এ টর্পেডো বোট, টর্পেডো বোটের মতন সে সাঁতার কেটে আসতো, স্ট্রেট সোজা, ফর নোভাস তোষণা অর্থাৎ নোভাস তোষণার উদ্দেশ্যে, অ্যান্ড এবং স্পেন্ড কাটাতো এ মান্থ এক মাস, ফাইটিং উইথ মানে ঝগড়া করে, হিজ কম্পেনিয়ান তার সঙ্গীদের সঙ্গে, ফর এ গুড প্লেস ভালো একটি জায়গার জন্য, অন দ্য রক শিলার ওপরে, অ্যাজ ক্লোজ টু দ্য সি সমুদ্রের কাছাকাছি, অ্যাজ পসিবল যতটা সম্ভব, তার যতটা সম্ভব সমুদ্রের কাছাকাছি থেকে অন্যান্যদের সঙ্গে ঝগড়া করে সেই জায়গাটা ওকে বাঁচতে হতো। সি ক্যাচ ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, সি ক্যাচের বয়স ছিল 15 বছর, এ হিউজ গ্রে ফার সিল একটা বিশাল বড় সিল, উইথ অলমোস্ট এ মেন যার একটি কেশর রয়েছে, অন হিজ শোল্ডার্স তার কাঁধে, অ্যান্ড লং উইকেড ডগ টিথ এবং তার রয়েছে একদম দুষ্টু ধারালো নখ কুকুরের দাঁতের মতন। হি ওয়াজ স্কার্ড তার মধ্যে দাগ আছে, অল ওভার উইথ দ্য মার্ক অফ স্যাভেজ ফাইট প্রচন্ড যুদ্ধের জন্য যে মার্ক হয় যে ক্ষত হয় সেই ক্ষত চিহ্নগুলি তার গায়ে রয়েছে, বাট হি ওয়াজ অলওয়েজ রেডি সে সবসময় প্রস্তুত, ফর জাস্ট ওয়ান ফাইট মোর মানে আরো যুদ্ধ করতে হলে তার জন্য সে প্রস্তুত। ইয়েট সি ক্যাচ নেভার তবুও সি ক্যাচ কখনো চেজ করতো না বা ধাবা করতো না, এ বিটেন সিল কোনো হেরে যাওয়া সিল মাছের প্রতি। কেন? ফর কারণ, ফটোয়া যেটা ছিল এগেইনস্ট দ্য রুল মানে ওই নিয়মের বিরুদ্ধে, অফ দ্য বিচ অর্থাৎ ওই বিচের নিয়মের বিরুদ্ধে ছিল। হি অনলি ওয়ান্টেড সে শুধুমাত্র চাইতো, রুম কোনো একটা থাকার জায়গা, বাই দ্য সি সমুদ্রের ধারে, ফর হিজ নার্সারি তার বাচ্চাদের লালন পালন করার জন্য, বাট কিন্তু অ্যাজ দেয়ার ওয়ার 40 or 50,000 আদার সিলস যেহেতু সেখানে 40 থেকে 50,000 অন্যান্য সিলেরা ছিল, হান্টিং ফর দ্য সেম ওই একই জায়গার জন্য তারা লড়াই করতো, সেম থিং স্প্রিং প্রত্যেক বসন্তকালে। ফলে ওখানে কি হতো, দ্য হুইসেলিং বাঁশির মতন বাজতো, বিলোয়িং একটা আওয়াজ হতো, রোরিং গর্জন হতো, ব্লোয়িং এসবগুলো হতো, অন দ্য বিচ সেই বিচের উপরে, ওয়ার সামথিং ফ্রাইটফুল যেটা খুব ভয়ঙ্কর, ফ্রম এ লিটিল হিল ছোট্ট একটি পর্বত যার নাম হচ্ছে হাচিনসন হিল, সেই হাচিনসন হিলস থেকে ইউ কুড লুক ওভার তুমি দেখতে পারবে 3.5 miles মানে 3.5 মাইল জুড়ে অফ দ্য গ্রাউন্ড, কভার্ড উইথ
সেটা ঢাকা ছিল উইথ ফাইটিং সিলস, সেই যুদ্ধরত শিলদের দ্বারা, অ্যান্ড দ্য সার্প ওয়াজ ডটেড অল ওভার উইথ দ্য হেডস, এবং তাদের সবসময় ওই যে মাথা অফ দ্য সিল মাছের মাথাটা একবারে গিজগিজ করতো। তারা হারিং করতো, তাড়াহুড়ো করতো টু ল্যান্ডে যাওয়ার জন্য, অ্যান্ড বিগিন দেয়ার শেয়ার অফ দ্য ফাইটিং, তারা কিন্তু যুদ্ধ শেয়ার করতো। দে ফট, তারা যুদ্ধ করতো ইন দ্য ব্রেকার্স, মানে ওই ব্রেকার বলতে ওই যে সমস্ত এলাকাগুলি একটু তোমার জল থেকে বেরিয়ে মানে ইয়ে রয়েছে, তোমার কোনো পাথর বা কোনো ডাঙা রয়েছে, সেই জায়গায় তারা যুদ্ধ করতো। দে ফট ইন দ্য স্যান্ড, তারা বালিতে যুদ্ধ করতো। অ্যান্ড দে ফট অন দ্য স্মুথ ওয়ার্ন ব্যাসাল্ট রক অর্থাৎ ব্যাসাল্ট যে শিলা, তার উপরে যুদ্ধ করতো। অফ দ্য নার্সারি, তাদের যে নার্সারি নার্চার করার জন্য। ফর দে, কারণ তারা ওয়ার জাস্ট স্টুপিড অ্যান্ড, তারা ছিল বোকা, অ্যান্ড আনঅ্যাকোমোডেটিং, মানে তারা মানিয়ে নিতে পারতো না অ্যাজ মেন, মানুষদের মতন। মানুষরাও যেমন কোনো কিছু মানিয়ে নিতে পারে না, সেই রকমই সিল মাছেরাও ছিল। তারপরে দেখো এখান থেকে 3টি প্রশ্নের উত্তর তোমরা ইজিলি পারবে। দেখো, ইন নোভা স্কোটিয়া দ্য অনলি পিপল হু হ্যাড রেগুলার বিজনেস আর কারা ছিল? তারা ছিল সিল, ঠিক আছে, সঠিক অ্যান্সার। নম্বর 2 দেখো, দ্য সিলস ফাইট ফর, সিলেরা কাদের জন্য যুদ্ধ করতো? অন্য কারোর জন্য? দেয়ার ওন সেক, নিজেদের জন্য, এটা হবে তাদের নিজেদের জন্য। 3 নম্বর দেখো, দে অল সিক রুম, তারা সবসময় সেই জায়গায় খুঁজতো যেটা সমুদ্রের কাছে, তাহলে অ্যাডজাসেন্ট মানে কাছাকাছি, টু সি, অপশন এ অ্যাডজাসেন্ট টু সি, সমুদ্রের কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা চলে আসবো এবার কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা আমাদের দেখতে হবে যে কিভাবে আমাদের অ্যান্সার গুলো করবো। দ্য লোকেশন মেনশনড হিয়ার, বলো কোন লোকেশন? নোভা স্কোটিয়া মেনশন হেয়ার, তাহলে আমরা কি লিখবো? দ্য লোকেশন মেনশন হেয়ার নিয়ে তারপর আমরা লিখবো, দেখো লেখা আছে এখানে ইজ যোগ করতে হবে, ইজ যোগ করে লিখবো নোভা স্কোটিয়া, এর আগে একটা ইজ যোগ করব, ইজ নোভা স্কোটিয়া। তার লোকেশনটা কি? না তো ইজ নোভা স্কোটিয়া, এই জায়গাটার নামের উল্লেখ করা হয়েছে। তারপরে বলো, দ্য ডগ ডিড সি ক্যাচ হ্যাড ওয়ার, মানে দ্য ডগ সি যে ক্যাচ ছিল, হ্যাড ওয়ার মানে সে কে ছিল, বলো। এখানে হ্যাড ওয়ার কটা ভুল দেওয়া আছে, এখানে বলতে পারো দ্য ডগ ডিড সি ক্যাচ হ্যাড ওয়ার, এখানে বলতে পারো তোমরা যে ওয়ার কি নাম ছিল সেই সিলটার, তোমার নাম ছিল ওটা, তোমার ওটার নাম ছিল সি ক্যাচ, ঠিক আছে, তাহলে ওয়ার সি ক্যাচ বলতে পারো। এটা একটু ভুল দেওয়া আছে, এটা তোমাদের এরকম হতো সি ক্যাচ, সরি, দ্য ডগ ডিড সি ক্যাচ ওয়ার ফ্রাইটফুল করতে পারো, ফ্রাইটফুল অর্থাৎ যুদ্ধবাজ বা যুদ্ধ করতে ভালোবাসে এমন, ঠিক আছে। দ্য সিলস ক্যান বি কম্পেয়ার টু মেন, সিলেদেরকে মানুষের সঙ্গে কম্পেয়ার করা হয়েছিল ফর, কারণ কি কারণে বলো? ফর, দেখো এটা লিখতে পারো, সি ক্যাচকে মানুষদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছিল কারণ, দেখো কারণ এটা লিখতে পারো ফর, দেখো এখান থেকে দে ওয়ার স্টুপিড অ্যান্ড অ্যাকোমোডেটিং অ্যাজ মেন, বাস এইটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স। এবার আমরা করব তোমার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়েন ডু দ্য সিলস কাম টু নোভা স্কোটিয়া, নোভা স্কোটিয়া কখন আসে? স্প্রিং বা বসন্তকালে, তাই না? উইথ থাউজেন্ডস, এবং হাউ ডু দে কাম দেয়ার, সেখানে কিভাবে আসে? লোক মানে হাজারে হাজারে আসে বা শত শত আসে। তাহলে আমরা এটা তোমরা দেখে নেবে তোমাদের বইটা খুলে যে কিভাবে দেওয়া আছে, আমার মনে আছে তো আমি লিখছি, দেখো দা সিলস ডু দিয়ে আছে, তাহলে কোনো পরিবর্তন হবে না ভার্বের, তা আমি বসবে দ্য সিলস কাম টু নোভা স্কোটিয়া, নোভা স্কোটিয়া ইন সামার, দেখো গ্রীষ্মকালে আছে সামার। এবারে একসঙ্গে করে দাও যে হাউ ডু দে কাম, কিভাবে আসতো? উইথ হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস, হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস মানে শত শত, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য রুল অফ দ্য বিচ, বিচের রুল কি ছিল? নট টু অ্যাটাক দ্য বিটেন সিল, ঠিক আছে, এটাই ছিল তোমার কি রুল। তাহলে আমরা লিখবো দ্য রুল অফ দ্য বিচ, এইটুকু লিখলাম। তারপরে ওয়াজ ছিল,
দেখো এটা তোমরা এখান থেকে দেখে নাও। দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ, দেখো এখানে দেখো, দেখো দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ, এখানে লক্ষ্য করো কোথায় আছে দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ, কোথায় আছে দেখো, দেখো এইটা, দেখো নেভার চেজ এ বিটেন সিল, নেভার চেজ এ বিটেন সিল, তাহলে নট টু চেজ আমরা লিখবো নট টু চেজ এ বিটেন সিল, এটা আমরা লিখবো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো তাহলে আমরা এবার ওখানে চলে যাই প্রশ্নে। নট টু চেজ এ বিটেন সিল সেটাই আমরা লিখবো। দেখো বিচ ওয়াজ মানে দ্য রুল অফ দ্য বিচ ওয়াজ নট টু চেজ এ বিটেন সিল, অর্থাৎ হেরে যাওয়া সিল মাছের সঙ্গে যুদ্ধ না করা, এটাই ছিল রুল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আনসিন। এবার চলে আসবো গ্রামার সেকশন এবং ভোকাবুলারি সেকশন। দেখো কি বলেছে, fill in the blanks with appropriate article and preposition. Once dash beautiful flower, এটা সাবজেক্ট, তাহলে আমরা এ লিখবো। একবার একটি সুন্দর ফুল put its head, এটার মাথা তুলেছিল আউট দ্য গ্রাস, ঘাস থেকে, তাহলে আউট অফ দ্য গ্রাস, কোন জায়গা থেকে কিছু করা আউট অফ হয়। বাট হোয়েন ইট স, যখন এটা দেখলো, কাকে দেখলো? সেই নোটিশ বোর্ডটিকে, দ্য নোটিশ বোর্ড। ইট ওয়াজ সো সরি দ্য চিলড্রেন, ফর দ্য চিলড্রেন, বাচ্চাদের জন্য সে দুঃখিত হলো, দ্যাট যে স্লিপ ব্যাক ইনটু, সে কোথায় ঢুকে গেল? দ্য গ্রাউন্ড এগেন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, সে ঘুমোতে চলে গেল। এবার পুরোটা মানে বোঝো। ওয়ান্স একবার, এ বিউটিফুল ফ্লাওয়ার একটি সুন্দর ফুল, পুটস ইটস হেড এটার মাথা তুলেছিল, আউট অফ দ্য গ্রাস ঘাস থেকে, বাট কিন্তু, হোয়েন ইট স দ্য নোটিশ বোর্ড যখন সে নোটিশ বোর্ডটা দেখলো, ইট ওয়াজ সো সরি ফর দ্য চিলড্রেন, সে বাচ্চাদের জন্য এতটাই দুঃখিত হলো, দ্যাট যে স্লিপ ব্যাক ইনটু দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়লো, অ্যান্ড ওয়েন্ট অফ, সে চলে গেল টু স্লিপ ঘুমোতে। ঠিক আছে, তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড বি সেকশন, এটা আমরা করব। দেখো এখানে বলেছে কি ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ডিড দিয়ে আছে মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, মানে দ্য সাউন্ড, তারপরে ফ্রাইটেন, তারপরে ইউ। এবার দেখো এটা সাবজেক্ট, এটা ফ্রাইটেন V1, কিন্তু ডিড আছে মানে V2 আছে, আর ইউ মানে ইউটা অবজেক্ট। তাহলে কিভাবে লিখবো আমরা? ইউটাকে আগে নিয়ে আসবো, তাহলে ইউটাকে আগে নিয়ে আসার, আর ইউ এর পরে আমরা কি বসাবো? ইউ এর পরে আমরা বসাবো ওয়ার, কারণ V2 আছে, তাহলে ওয়ার হবে। তাহলে ওয়ারটাকে এবার আগে নিয়ে আসবো কারণ ডিড রয়েছে, তাহলে ওয়ার ইউ, কারণ এটা ইয়েস নো কোশ্চেন। ওয়ার ইউ, এবার ওয়ার ইউ ফ্রাইটেনের 3 নম্বর ফর্ম ফ্রাইটেন। এবার কি লিখবো? বাই দ্য সাউন্ড, বাই দ্য সাউন্ড হয়ে গেল। এবার দেখো দে মাস্ট বি ট্রেন্ড ওয়ার্কার, তার নিশ্চয় হবে কি? অবশ্যই কি হতে হবে? ট্রেন্ড, প্রশিক্ষিত ওয়ার্কার, তার নেগেটিভে করতে হবে। তাহলে তারা হবে না, হতে পারে না, তারা কখনোই হতে পারে না আনট্রেন্ড ওয়ার্কার্স, তাই নেগেটিভ হয়ে যাবে। তাই হতে পারে না বলছি আমরা, তাই নেগেটিভ করছি। তাহলে দে ক্যান নট বি, মাস্ট বি হয়ে যাবে দে ক্যান নট বি আনট্রেন্ড ওয়ার্কার্স হয়ে গেল। লুক অ্যাট দ্য স্টার্স, তারার দিকে তাকাও, বাট কিপ ইউর ফিট, তোমার পা রাখো অন দ্য গ্রাউন্ড, মাটিতে। টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, দেখো সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা পার্টিসিপল ব্যবহার করি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। ঠিক আছে, দেখো আমরা কি লিখবো? লুক অ্যাট দ্য স্টার্স। এবার আমরা সাবজেক্ট দিতে পারবো না কিন্তু, বাট কিপ ইউর ফিট, যে বলছে কিপ ইউর ফিট, এরকম লিখতে পারবো না। তাহলে কিপিং ইউর ফিট, রেখে, তোমার পা রেখে, কিপিং ইউর ফিট, তোমার পাটি রেখে, অন দা গ্রাউন্ড। এখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব হলো, সেটা হলো কি? লুক অ্যাট, আর এখানে কিপিংটা নন ফাইনাইট, তাহলে একটাই ফাইনাইট ভার্ব মানে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, মাদার সেড শাট আপ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করো।
এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অর্ডার্ড হবে। মাদার সেড হয়ে যাবে কি অর্ডার্ড, অর্ডার্ড টু শাট আপ, মানে চুপ করতে বললেন মা, আদেশ দিলেন। শাট আপ টোল্ড বললেও হবে, ভুল নয়। নেভার বিফোর এর আগে কখনো নয়, হ্যাভ দে প্লেড সো ওয়েল এত ভালোভাবে সে খেলেছিল, মানে এর আগে তারা খুব ভালোভাবে এত ভালোভাবে খেলেনি, মানে না বাচকে আছে, তারা আনতে হবে হ্যাঁ বাচকে অ্যাফার্মেটিভে। তাহলে কি লিখবো, আমরা লিখতে পারি যে দে হ্যাভ প্লেড তারা খেলেছে, সো ওয়েল এত ভালোভাবে, বিফোর বিফোর ব্যাডলি প্লেড, অর্থাৎ এই খারাপভাবে খেলার আগে তারা এখন ভালোভাবে খেলছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা পরেরটা চলে এসো, দেখো এখানে বলেছে দ্য হেড অফ দ্য ফ্যামিলি সাডেনলি fell ill, there was an uproar in the family, joined by using nominative absolute। দেখো absolute মানে হচ্ছে having এর সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম, having এর সঙ্গে V3 বসবে, এটা হচ্ছে absolute। কিভাবে হয়, যখন দুটো সাবজেক্ট থেকে যায় দুটো সেন্টেন্সে জয়েন করতে গেলে এভাবে করতে হয়। তা কিভাবে লিখবো আমরা দেখো, ভালো করে দেখে নাও। তাই হেড অফ দ্য ফ্যামিলি এটা সাবজেক্ট, আমরা লিখলাম দ্য হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এবার কি লিখবো, এবার লিখবো হ্যাভিং সাডেনলি, হ্যাভিং তারপর সাডেনলি মিডলে বসিয়ে দেবো, কারণ এটা অ্যাডভার্ব মিডলে বসবে সাডেনলি। এবার V3 মানে কি ফেলে 3 নম্বর ফলেন, ফলেন ইল, কমা দিয়ে এবার এটা লিখে দেবো দেয়ার ওয়াজ অ্যান আপরোর ইন দ্য ফ্যামিলি। ঠিক আছে, এবার এটা লিখে দেবো, তাহলে আমাদের এটা জয়েনিং হয়ে গেল। দেখো Mayor and the company look on with great interest, use adverb form of the underlined word। তাহলে with great interest এখানে ভুল দিয়েছে একটু, with great interest একসঙ্গে হতো। ঠিক আছে, তখন আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে অ্যাডভার্বে পরিণত করব, যে মেয়র এবং কোম্পানি লুক অন তাকিয়েছিল উইথ গ্রেট ইন্টারেস্ট যথেষ্ট আগ্রহের সঙ্গে। দেখো এটা হবে মেয়র অ্যান্ড কোম্পানি looked বা look on interestingly, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। ঠিক আছে, এবার চলে এসো রাইটিং সেকশনে। দেখো রাইটিং সেকশনে দুটো রাইটিং আছে, এই দুটো রাইটিং এ কিন্তু করেছি আমি। ঠিক আছে, তো দেখো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালবেলায় যে এক্সারসাইজের বেনিফিট বা উপকারিতা তার জন্য একটি প্যারাগ্রাফ লিখো। অথবা রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা ওয়ার্ডের মধ্যে একটি গল্প লেখো বাই ইউজিং ফলোইং হিন্টস, আর একটি মোরাল দাও। কি বলছে, এ কার্টার একটি কুলি, তা যাই হোক এটা আমরা আমাদের আমি যেটা করে রেখেছি আগে থেকে তোমাদের অ্যান্সার, সেই অ্যান্সারটা তোমাদের আমি দেখাবো। সেট নাম্বার 4, মডেল সেট নাম্বার 4 এর আমরা প্রশ্ন এবং উত্তরগুলি এবার করব। দেখো যেটা হচ্ছে তোমাদের রাইটিং সেকশন থেকে যেগুলি রয়েছে সেগুলি অ্যান্সার আমরা করছি। দেখো তাহলে এখানে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে, অন দ্য বেনিফিটস মানে সুবিধা, অফ দ্য বা উপকারিতা, অফ দ্য আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালের যে মর্নিং এক্সারসাইজ তার উপকারিতা নিয়ে একটি তোমরা প্যারাগ্রাফ লিখো। তো আমি দেখো 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি, তোমরা ভালো করে তোমরা স্ট্রাকচার গুলো বোঝার চেষ্টা করো। দেখো আর্লি মর্নিং এক্সারসাইজেস, তাহলে এটা হলো সাবজেক্ট সেন্টেন্সের, যে আর্লি মর্নিং এক্সারসাইজেস মানে সকালবেলায় যে মর্নিং এক্সারসাইজ গুলি হচ্ছে, আর কেন বসলো এক্সারসাইজেস আছে, আর হাইলি বেনিফিশিয়াল, হাইলি বেনিফিশিয়াল মানে কি যথেষ্ট ভাবে সে উপকারী, ফর মানে জন্য, ফর মানে জন্য, কিসের জন্য, ফর আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েল বিং, আমাদের শারীরিক এবং মানসিক ওয়েল বিং এর জন্য বা ভালো থাকার জন্য। তাহলে সেন্টেন্সটাকে ভাঙচকি করে দেখো, আর্লি মর্নিং এক্সারসাইজেস এটা হলো সাবজেক্ট,
সকালের যে এক্সারসাইজ আর হচ্ছে এটাকে ভাবো হাইলি বেনিফিশিয়াল, যথেষ্ট উপকারী ফর কিসের জন্য? আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, আমাদের শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য। হয়ে গেল এটা। তারপরে দেখো দ্য ফ্রেশ এয়ার, এটা হলো সাবজেক্ট। তাজা বাতাস ইন দ্য মর্নিং, সকালবেলায়। তাহলে সকালবেলায় তাজা বাতাস, দ্য ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং। এবার রিফ্রেশেস, এটা ভার্ব, তাজা করে তোলে দ্য মাইন্ড, মনকে, অ্যান্ড দ্য বডি, শরীরকে। ঠিক আছে, এবার এখানে সাবজেক্ট কোনটা? দ্য ফ্রেশ এয়ার রিফ্রেশেস দ্য মাইন্ড অ্যান্ড বডি। ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং, ফ্রেশ এয়ার কখনকার ফ্রেশ এয়ার? সকালবেলা ফ্রেশ হয়। ফ্রেশ এয়ার বা তাজা বাতাস রিফ্রেশ করে মানে প্রাণবন্ত করে দ্য মাইন্ড মানে মনকে, অ্যান্ড দ্য বডি, শরীরকে। এটা হয়ে গেল রেগুলার এক্সারসাইজ, এটা সাবজেক্ট। রেগুলার এক্সারসাইজ, অনবরত যে এক্সারসাইজ গুলো ইমপ্রুভস করে, ইমপ্রুভ করে মানে উন্নতি করে কিসের? ব্লাড সার্কুলেশন, শরীরে যে রক্ত সঞ্চালন সেটা খুব ভালো করে। আর কি করে? স্ট্রেংথেন্স মানে খুব শক্তিশালী করে মাসল মানে পেশিগুলিকে। অ্যান্ড আর কি করে? কিপস আস, আমাদেরকে রাখে ফিট। ফিট মানে কি? একেবারে ফিট মানে বুঝো তোমরা, ফিট রাখে। আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ রাখে, সক্রিয় রাখে। থ্রু আউট দ্য ডে, সারা দিন ধরে। থ্রু আউট মানে ধরে, দ্য ডে মানে সারা দিন। সারা দিন ধরে কি করে? রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বাড়ায়। স্ট্রেংথেন মাসল, মাসলের যে পেশির যে ক্ষমতা বাড়ায়। কিপস আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ, আমাদেরকে ফিট এবং অ্যাক্টিভ রাখে থ্রু আউট দ্য ডে, সারা দিন ধরে। তারপরে দেখো ইট অলসো, এটা আর কি করে? বুস্ট, বুস্ট মানে মানে কি করা? বাড়িয়ে তোলা। ইমিউনিটি, ইমিউনিটি মানে হচ্ছে আমাদের যে সক্ষমতা রোগের বিরুদ্ধে লড়াই করা, সেটাকে বাড়িয়ে তোলে। অ্যান্ড হেল্প, সাহায্য করে ইন মেনটেনিং, মেনটেন করতে এ হেলদি ওয়েট, একটা স্বাস্থ্যকর যে ওয়েট বা ওজন, আমাদের শরীরের যে স্বাস্থ্যকর ওজন সেটা বজায় রাখতে সাহায্য করে। মেন্টালি, মানসিকভাবে ইট রেডিউস, এটা কমিয়ে দেয়। রেডিউস মানে কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? স্ট্রেস মানে চাপ, মানসিক চাপ। ইমপ্রুভস ফোকাস, আমাদের যে ফোকাস মানে কনসেন্ট্রেশন করার ক্ষমতা সেটা বাড়িয়ে তোলে। অ্যান্ড প্রমোট বেটার স্লিপ, খুব ভালো ঘুম আমাদের প্রমোট করে। ঠিক আছে, মর্নিং ওয়ার্ক আউটস, এই যে মর্নিং এর যে আমরা ওয়ার্ক আউট করি সেটা ডেভেলপ করে মানে উন্নতি করে ডিসিপ্লিন, অর্থাৎ আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসে, শৃঙ্খলা নিয়ে আসে। অ্যান্ড পজিটিভিটি, একটা আমরা পজিটিভ দিক দেখতে পাই ইন লাইফ, জীবনে। এ ব্রিস্ক ওয়ার্ক, সামান্য একটু হাঁটা, যোগা, যোগা করা, অ্যান্ড জগিং করা ইন দ্য আর্লি আওয়ার, সকালবেলায়, ক্যান তৈরি করতে পারে এ হিউজ ডিফারেন্স, বিশাল একটা পার্থক্য ইন ওয়ান্স লাইফস্টাইল, কারণ জীবন স্টাইল বা তার যে জীবনধারা সেই জীবনধারায়। হেন্স মানে সুতরাং, আর্লি মর্নিং, সকালের যে মর্নিং এর যে এক্সারসাইজ ইজ হচ্ছে এ হেলদি হ্যাবিট, একটা স্বাস্থ্যকর অভ্যাস। এভরিওয়ান শুড অ্যাডপ্ট, যেটাকে প্রত্যেকেরই অ্যাডপ্ট করা উচিত বা গ্রহণ করা উচিত। অ্যাডপ্ট মানে গ্রহণ করা। ঠিক আছে, তাহলে প্রথম রাইটিংটা আমাদের হয়ে গেল। আমরা চলে আসবো সেকেন্ড রাইটিং এ। দেখো সেকেন্ড রাইটিং এ কি বলেছে? রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস বাই ইউজিং দ্য ফলোইং হিন্টস অ্যান্ড গিভ এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল। তোমরা দেখেছো সেই স্টোরিটার কি কি ছিল, পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমি স্টোরি লিখেছি। দেখো, এ কার্টার মানে যে গাড়ি চালায়, যে কার্ট বা গাড়ি চালায়, গরুর গাড়ি চালায়, তাই আমরা কার্টার বলি। তাহলে এই কার্টার একজন গাড়োয়ান, ওয়াজ ড্রাইভিং, সে চালাচ্ছিল, হিজ কার্ট তার গাড়ি। হোয়েন যখন, ওয়ান অফ দ্য হুইল সেই চাকার মধ্যে একটি চাকা, স্যাং মানে ঢুকে গেছিল, ইন দ্য মাড কাদার মধ্যে মানে কাদার মধ্যে আটকে গেছিল। হি অর্থাৎ সে, হুইপ দ্য বুলাক্স, হুইপ মানে চাবুক মারা, সে চাবুক মারছিল বুলাককে অর্থাৎ সেই বলদগুলিকে, যে বলদে গাড়িটা টানছিল। বাট কিন্তু দ্য কার ডিড নট মুভ, সেই গাড়িটি কিন্তু ডিড নট মুভ মানে মুভ করছিল না বা যাচ্ছিল না। হি স্যাট ডাউন, সে বসে পড়লো, অ্যান্ড প্রেড প্রার্থনা করলো, টু হারকিউলিস আর ভগবানের কাছে। তাহলে হারকিউলিস মানে ভগবান, এখানে ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করলো ফর হেল্প, সাহায্যের জন্য। হারকিউলিস অ্যাপিয়ার্ড, হারকিউলিস আবির্ভূত হলো, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া। অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বললো, টু পুট রাখতে, হিজ শোল্ডার তার কাঁধ, টু দা হুইল সেই চাকার কাছে, চাকাতে তার শোল্ডার বা কাঁধ তাকে রাখতে। দ্য ম্যান ওবেড, মানুষটি মেনে নিল সেই হারকিউলিসের কথা। অ্যান্ড কার্ট মুভ, সেই গাড়িটি চলতে শুরু করলো। হি রিয়ালাইজ, সে বুঝতে পারলো, হিজ মিস্টেক, তার
ভুল, অর্থাৎ নিজে না করলে অন্য কারোর দ্বারা আমাদের ভরসা করা ঠিক নয়, সেটাই বলছে। তো মোরাল কি হতে পারে দেখো, যে গড হেল্পস, ভগবান সাহায্য করে দোজ, তাদেরকেই, হু হেল্প, যারা সাহায্য করে দেমসেলস, নিজেদেরকে, অর্থাৎ ভগবান তাদেরই সাহায্য করে যারা নিজেরা নিজেদেরকেই সাহায্য করে। তাহলে এই হয়ে গেল আমাদের মডেল অ্যাক্টিভিটি সেট নম্বর 4। এর পরের দিন আমরা মডেল অ্যাক্টিভিটি সেট 5 নম্বরের যে সলিউশন ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে সেটা নিয়ে আসবো। ভিডিও